বিপ্লব অনন্ত। ইউ আর দ্য রেভলিউশন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রথমেই প্রণাম জানাবো যিনি এই বিষয়টার উত্থাপন করেছিলেন, অরিত্র ব্যানার্জিকে সশ্রদ্ধ প্রণাম। এ ছবির গল্পকার অরিত্র ও অর্পণকে আবারও প্রণাম। এ ছবির পরিচালক পথিকৃৎ বসুকে নতমস্তক প্রণাম। আর সর্বোপরি আমাদের সেরার সেরা, অবাঙালি হয়েও বাঙালিকে গর্বিত করার মতো নায়ক জিতকে নত জানু প্রণাম। আপনি যা করে দেখালেন, আপনার জীবনে যে কটি সিনেমা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তকমাটি পেয়ে গেল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর সব থেকে বড় কথা, এ জিতকে আমি অন্তত চিনি না। এতগুলো ভ্যারিয়েশন, আলাদা আলাদা সংলাপ প্রক্ষেপণ, প্রত্যেকটা জায়গায় ছদ্মবেশ যতগুলি ততগুলি গলার স্বরের তারতম্য, প্রত্যেকটি বিষয় মিলিয়ে জিত অনবদ্য, জিত অসাধারণ। জিত শুধুমাত্র একজন নায়ক নন, একজন উচ্চ মানের অভিনেতা। আর পাশাপাশি আরও দু একজনকে কুর্নিশ জানাতে হবে। প্রথম, শান্তনু মৈত্র। অসাধারণ মিউজিক, অসাধারণ গান, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ লোকগীতির ব্যবহার, অসাধারণ এমন কিছু জোগাড়ু ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেগুলো জীবনেও ভুলতে পারবো না। এবার সোজাসুজি চলে আসি এই সিনেমার কথায়। সিনেমাটির পর্যালোচনার প্রয়োজন হয় না, মুখে মুখেই ছড়িয়ে পড়বে এর সুগন্ধ, এর বাণী, এর আত্মকথা, এর সমস্ত কিছু। হ্যাঁ, এই আস্থা নিয়েই তবুও পর্যালোচনাটা শুরু করা যাক। প্রথমেই বলবো ইতিহাস বর্ণিত গল্প নিয়ে এই সিনেমা। তবে প্রথমেই প্রাককথনে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো যে এই সিনেমাটি কমার্শিয়াল সিনেমা রূপে তুলে ধরার স্বার্থে বেশ কিছু পরিবর্তন, পরিবর্ধন, পরিবর্জন, পরিমার্জন প্রত্যেকটি জায়গায় করতে হয়েছে। দর্শকের পছন্দকে মাথায় রেখে পথিকৃৎ বসু এমন একটি ছবি উপহার দিলেন যে ছবি অনন্তকাল ধরে অনন্তলাল সিংহকে বাঙালির বুকে জায়গা করে দিল। 1930 সাল থেকে মোটামুটি শুরু করলে মাস্টারদা সূর্য সেনের হাত ধরে যদি এগিয়ে আসা যায়, তাহলে সেটা সূচনা পর্ব ধরা যেতে পারে এই সিনেমার। আর পরবর্তী পর্যায়ে যদি শেষটার কথায় আসতে হয়, তাহলে অনন্ত সিংহের জীবনের শেষ লড়াইটাই এই সিনেমারও শেষ বা ক্লাইম্যাক্স দৃশ্য। এতটুকুই বলা যেতে পারে এই সিনেমার গল্প। উৎকর্ষতায় একেবারে চরম সীমায় পৌঁছে গেছে এই সিনেমা। সৃজনশীলতার প্রশ্নেও একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া যেতে পারে যে এই সিনেমাটি এত উচ্চ পর্যায়ে গিয়ে শেষ হলো যে সেইখানে দাঁড়িয়ে আর ফিরে দেখার কোনো রাস্তাই থাকে না। যুগনায়ক অবাঙালি অনন্ত সিংহ যখন মহানায়ক অবাঙালি জিতের কাছে ধরা দিলেন, তখন প্রথম দৃশ্য থেকেই জিতকে যখনই দেখলাম, সারাটা সিনেমা জুড়ে একটাই প্রশ্ন বারবার আগের মতো করেই উঠে এলো, এ কোন জিত? ওই ভোর গানটির মধ্যে শুরু থেকে শেষ অবধি একেবারে শুরুর দৃশ্যে যখন চারটি পা জানলা দিয়ে দেখছেন, মানে দুটি মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, কাছের মানুষ, প্রিয় মানুষ, জীবনের শেষ ভরসা, সেই মানুষ দুটো যখন চলে গেছেন ছেড়ে, সেখানে যে অভিব্যক্তি দিয়ে উনি প্রথমবারের মতন ওই চারটি পাকে ঝুলে থাকতে দেখছেন, সেই অভিব্যক্তিটিকে বলা হয় বিপরীতমুখী অভিব্যক্তি। গানের একেবারে শেষে দুটি জানলায় দুজন মানুষ বসে, একটায় মাস্টারদা সূর্য সেন মানে লোকাদা, আর অপরটিতে জিত মানে অনন্তলাল সিংহ। সেই আলো আধারির মধ্যে তার বাম চোখটা লক্ষ্য করবেন। জিত যে বাম চোখ লাফালেন, সেইটা আমার বহুদিন আগে রাজ কাপুরের কথা মনে করিয়ে দিল। এই সিনেমা বিভিন্ন টাইমলাইনের মধ্য দিয়ে এমন জায়গায় নিয়ে যেতে পারলো আর মনের গহীনে এমন আঘাত করলো যে বড় কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে, শরীরটা তছনছ হচ্ছে। জিতকে ছেড়ে এবার যদি টোটা রায়চৌধুরীর কথায় আসি, আমাদের বাংলায় এমন কোনো পরিচালককে দেখতে পেলাম না যেখানে টোটা রায়চৌধুরীকে প্রপারলি, সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। আর সেটা সম্ভব করে তুললেন পথিকৃৎ বসু। চন্দন সেন দুলাল রায়ের ভূমিকায় যে অভিনয়টা করে গেলেন, খুব সামান্য চরিত্রটির সুযোগ পেয়েছিল
কি ধরনের অভিনেতা আমাদের বাংলার বুকে রয়ে গেছেন, তাদেরকে কত সিনেমায় কতভাবে কাস্ট করে কত রকমভাবে ব্যবহার করা যায়, এটা বারবার প্রমাণিত হলো এই সিনেমার মধ্য দিয়ে। অমিত সাহা, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত, দেবপ্রিয় মুখার্জি, শ্রেয়া ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, সৃজেলা গুহ, এই মানুষগুলোকে যেভাবে ব্যবহার করেছেন ছোট্ট ছোট্ট চরিত্র দিয়ে, প্রত্যেকের অভিনয় অসাধারণ অসাধারণ অসাধারণ। দেবোত্তমা জ্যামির কথা বলবো না, এত ছোট করে অভিনয়ের সুযোগ পেয়েছেন আর উজাড় করে দিয়েছেন। আরেকজনের কথা একটু আলাদা করে বলি, লোকনাথ দে, মাস্টারদা সূর্য সেন, একজন উচ্চ মানের অভিনেতা প্রমাণ করলেন আরও একবার। আরেকটি চরিত্র কৌশিক সেন, এখানে মিনিস্টার হয়েছেন, হোম মিনিস্টার। সত্যি কথা বলছি, এই চরিত্রটাকে দেখলে না মাথা গরম হয়ে যাবে। তার অভিনয়ের দক্ষতা পরিষ্কারভাবে প্রকাশিত হয়। এবার প্রথাগতভাবে গ্রিন ডায়েরির চ্যানেলে অমরেন্দ্র যেভাবে সিনেমাটি দেখলে কি পাবেন তুলে ধরি, সেই পর্যায়ে চলে আসি। প্রথমে জানতে পারবেন, যেটা সংলাপেও পেয়েছেন, সিংহ এসে পৌঁছালে বাকিরা চুপসে যায়। দ্বিতীয়ত, এই সিনেমার মধ্যে বেশ কিছু নামের উল্লেখ রয়েছে, একেবারে যুগান্তকারী সেরা সেরা বাঙালির নাম। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, শুধু তার টাইটেলটি পরিবর্তন করা হয়েছে ওই টেকনিক্যাল কারণে। উত্তম কুমার, কমল মিত্র, মৃণাল সেন, সত্যজিৎ রায়, এছাড়াও কানুবাবু তো রয়েছেন। সে কানুবাবু যে কে সেটাও আপনারা বিচক্ষণ বুঝে ফেলেছেন। তবে অভিনয়ের প্রশ্ন যখন উঠল, তখন আরেকটি কথা বলে দেওয়া উচিত ছিল যে এই সিনেমা দেখলে আরেকজন চরম মাপের অভিনেতাকে পাবেন। কাল ভৈরবের সাথী ওয়াটসনকে পাবেন। মহাভারতের কথা মনে করিয়ে দেবেন তিনি। হ্যাঁ, সেই ওয়াটসন চরিত্রটা দেখবার জন্য এই সিনেমাখানি আপনাদের দেখতে হবে। শুরু থেকেই সংলাপে জোর। সংলাপ যারা যারা রচনা করেছেন তাদেরকেও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটা কথা বলি, প্রত্যেকটি সংলাপ স্থান, কাল, পাত্র একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। প্রয়োজনে অপ্রয়োজনে সংলাপ নয়, অপ্রয়োজনে গানের ব্যবহার নয়, অপ্রয়োজনে বিজিএমের ব্যবহার নয়, শুধুমাত্র প্রয়োজনটুকুই তারা আমাদের থালায় পরিবেশন করে গেছেন, আর আমরা গপ গপ করে গিলে গেছি সুস্বাদু খাবার হিসাবে। এইসব দেখতে গেলেও আপনাদের সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। জিতকে অনেকভাবে তুলে ধরা হয়েছে, গ্রামাফোন সাথে নিয়ে একেবারে মিউজিক্যাল ডাকাত রূপে। যেই দৃশ্যগুলি দেখার পরে হাসিও পাবে, আবার অ্যাকশানগুলি দেখার পরে শরীরের রক্ত চরমভাবে গরম হয়ে যাবে। সুরাহাতে রসিক মনস্ক প্রযোজক রূপে যখন জিদ্দাকে দেখবেন, তখন মনটা ভরে উঠবে। সেই লাঠি হাতে পাঞ্জাবি রূপে যখন তিনি আমাদের কাছে উঠে আসবেন আর মুখের সংলাপে থাকবে জয় মা ভবানী, তখনও আপনাদের রক্ত গরম হয়ে যাবে। সিংহরূপে সন্ন্যাসী হয়ে যখন আপনাদের কাছে এসে দাঁড়াবে, তখনও মন একেবারে ফুর্তিতে আনন্দে ভরে উঠবে। লম্বা নাকের চাঁদবদনখানি নিয়ে যখন আপনাদের কাছে পরিষ্কার দিবালোকে ধরা দেবে, তখন মুখের হাসিখানা চওড়া হয়ে যাবে। আবার ক্রান্তি ফিরে এলো পরিচালক সত্তা নিয়ে, তিনি যখন অন্য ছদ্মবেশে আপনাদের কাছে ধরা দেবেন, তখন মনে অন্যরকম প্রশান্তি তৈরি হবে। কেননা তার বা জিদ্দার ওটাই সেরা মেকআপ বলে তিনি নিজেই ওটা বলে ফেলেছেন বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে। পরাধীনতা আর স্বাধীনতার মধ্যে যদি কোনো ফারাক খুঁজতে চান, তবে এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখে ফেলবেন। এটাও বুঝতে পারবেন শাসকের পরিবর্তন হয়। ওটা ছিল ব্রিটিশ শাসন, আর পরবর্তী সময় কেবলমাত্র পরাধীনতার গ্লানিটুকু মুছেছিল, কিন্তু শাসকের চরিত্রের কোনো পরিবর্তন যে হয়নি, সেটা দেখবার জন্য এই সিনেমাটা আপনাদের বারবার করে দেখতেই হবে। একটি দৃশ্যে রাজীব গান্ধীর কথাও আপনাদের মনে পড়ে যাবে। সরকারি চাকুরেদের যে ঘুষ নেওয়ার পদ্ধতি, সেটা ওয়েলফেয়ার ফান্ড, এটাও আপনারা জানতে পারবেন। আসাম রেলওয়েজ তহবিল লুট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিষয়ও এখানে উঠে এসেছে, সেটাও আপনাদের মনের কাছাকাছি নিশ্চয়ই করে পৌঁছে যাবে। তবে বিরতিতে কিভাবে যেতে হয়
সেটাও পথিকৃৎ বসু শিখিয়ে দিলেন। যে প্রশ্নটা এত দিন ধরে, এত বছর ধরে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তাহলে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত? আসলে কি তিনি বিপ্লবী, না আসলে তিনি ডাকাত? এই প্রশ্নের উত্তর ছুড়ে দিয়েই তবে কিন্তু বিরতিতে যাওয়া হবে। কোর্টরুম ড্রামাও পাবেন। উচ্চমানের সিনেমাটোগ্রাফি দেখতে গেলে এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। তবে আমরা যে প্রত্যেকেই নীতি আদর্শ নিয়ে কথা বলি, আদর্শের কোনো দেশ হয় না। তবে জটিল অ্যাকশন দৃশ্য, অসাধারণ সংলাপ, অসাধারণ আলোর ব্যবহার, অসাধারণ লেখনী, অসাধারণ পরিচালনা আর সর্বোপরি অনবদ্য অভিনয়ের দ্বারা প্রদর্শিত হলো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনেক প্রশ্ন মনে রয়ে গেল, সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? কবে এই পরাধীনতার গ্লানি থেকে সত্যিকারের মুক্তি পাব? এ প্রশ্ন থাকবে, তবে বিশ্বাসও বুক ভরা থাকবে, ভোর হয়তো একদিন আসবে। নমস্কার। ভোর হয়তো কখনো আসবে।